ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 1.2 এর অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, 1 নম্বর অঙ্কটা কী আছে, 2 টাকার 12.5% কত পয়সা। তো দেখো বন্ধুরা, 2 টাকার 12.5% প্রথমে কি করতে হবে, 2 টাকাকে পয়সায় আনতে হবে। তাহলে 2 টাকা কত পয়সা, 1 টাকা যদি 100 পয়সা হয় তাহলে 2 টাকা কত পয়সা হবে বন্ধুরা, 200 পয়সা, তাই না? এবার 200 পয়সার 12.5%, তাহলে লক্ষ্য করো 200 গুণন 12.5%, তাহলে 12.5 আর পার্সেন্টের জন্য 100। তো তোমরা তো ক্লাস 6-এ করেছো যে পার্সেন্ট মানে হচ্ছে 100, তাই না? পার্সেন্টের জন্য কি বসাতে হবে, 100, বুঝলে? যেমন আমি যদি 5% বলি, তার মানে আমি বলতে পারবো যে 100 ভাগের 5 ভাগ। তো 12.5% মানে 100 ভাগের 12.5 ভাগ। তো দেখো 200 গুণন, এই যে এখানে যে 12.1/2 আছে, এটা মিশ্র ভগ্নাংশের মতো আছে, তো এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। 2 12 24 আর 1 25, 25 আর নিচে 2 আর এখানে 100। তো দেখো 200 গুণ 25 100, এই 2 সংখ্যাটা নিচে বসবে, বুঝলে? কেন নিচে বসবে তোমাদের পরে বোঝাচ্ছি। এবার দেখো, এই শূন্য কেটে দাও, 2 2 কেটে দাও, থাকলো কত, 25। তাহলে কত হবে, 25 পয়সা। তো দেখো এই 2 কেন নিচে আসলো, দেখো 25/2, আর এখানে এরকম একটা দাগ আছে, এই দাগটা মানে কি জানো, এটা মানে হচ্ছে ভাগ, তাই না? আমরা উপর নিচে লিখি মানে কি, ভাগ, এই যে 100 ভাগের 5 ভাগ। তো 25/2 ভাগ 100, তাই? তো 25/2, 100-র নিচে কিছু নেই মানে 1 আছে, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানালে কি হয়, নিচের সংখ্যাটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, তাই না? তো দেখো 4 25-এ 100। তো এখানে লক্ষ্য করো 2 আর 100 কিন্তু নিচে আসলো, 2 নিচে আসলো কি না, দেখো 2 নিচে চলে আসলো, বুঝলে? তো কত আসলো, 25 পয়সা। 2 নম্বর অঙ্কটা কি আছে, 840 গ্রামের 30%, 840 গ্রামের 30%। তো 840 গুণন 30% মানে কি বন্ধুরা, 100 ভাগের 30 ভাগ। এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, থাকলো কত, 3 আর 4, 3 আর 4 12, 2 হাতের 1, 3 8 24, 1 25, কত থাকলো, 252। ঠিক আছে, এখানে থাকলো 84, এখানে থাকলো 3, তো গুণ করে দিলাম, 252 পেলাম। তাহলে 252 গ্রাম। এবার 3 নম্বর অঙ্কটা কি আছে, 25 টাকার 8%, তাহলে 25 টাকার 8%, তাহলে 25 গুণন 8% মানে হচ্ছে 100 ভাগের 8 ভাগ। তো দেখো 4 25-এ 100 আর 4 2 8, কত আসলো, 2 টাকা। তাহলে 25 টাকার 8% কত টাকা, 2 টাকা। 4 নম্বর অঙ্কটা কি আছে, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। তো প্রথমে 5 কিলোগ্রাম কত গ্রাম সেটা আগে লিখব। তাহলে 5 কিলোগ্রাম মানে কি, 5000 গ্রাম, 1 কিলোগ্রাম 1000 গ্রাম, তাহলে 5 কিলোগ্রাম কত, 5000 গ্রাম। এবার 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত, তাহলে লিখব 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা। তো দেখো এই যে 55 গ্রাম, এই যে 55 গ্রাম 5 কিলোগ্রাম মানে কি, 5000 গ্রাম, 5000 গ্রামের শতকরা কত, শতকরা বের করতে হলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। শতকরা কথার মানে হচ্ছে 100 ভাগের কত ভাগ, বুঝলে? ওই জন্য 100 দিয়ে গুণ করতে হয়। কিভাবে লিখলাম, এই যে 5000 গ্রামের 55 গ্রাম, এই যে বলছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা, তাহলে 55 গ্রাম 5 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম, এই 5000 গ্রামের 55 গ্রাম, তাহলে 100 গ্রামের কত, সেটাই হচ্ছে শতকরা। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 5 দিয়ে 5 11 55, 5 10 50, তাহলে থাকলো কত, উপরে 11 নিচে 10। এবার 10 দিয়ে 11কে যদি ভাগ করি, 10 10, থাকলো কত, 1, তাহলে 1 যাবে উপরে, 10 আসবে নিচে।
তাহলে কত পেলাম বন্ধুরা? 1/10 কি পার্সেন্ট। শতকরা বের করতে হলে অবশ্যই পার্সেন্ট দিতে হবে। পার্সেন্ট কথার মানে হচ্ছে 100, ঠিক আছে, মানে 100 ভাগের এত ভাগ। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? 1.25 টাকা 5 টাকা শতকরা কত? তাহলে দেখো 1.25 টাকা 5 টাকার শতকরা, 5 টাকার শতকরা। তো দেখো এখানে টাকাকে পয়সায় আনার কোনো দরকার নেই। কেন? কারণ দেখো 1.25 টাকা, এটাও টাকায় আছে, এটাও টাকায় আছে, কিন্তু এর আগের অঙ্কটায় একটা গ্রামে ছিল আর একটা কিলোগ্রামে ছিল, মানে 55 গ্রাম আর 5 কিলোগ্রাম, ওই জন্য কিলোগ্রামকে গ্রামে নিয়ে আসা হয়েছে। তো এখানে দুটোই টাকা আছে। তাহলে 1.25 টাকা 5 টাকা শতকরা কত? তাহলে 5 টাকার 1.25 টাকা, এটা উপরে লিখবে, বুঝলে, এটা উপরে লিখবে আর এটা নিচে লিখবে, ইন্টু 100। কেন 100? কারণ ওই যে শতকরা বের করতে হবে, ওই জন্য 100। আচ্ছা দেখো, এই যে দশমিকটা যদি আমি তুলি তাহলে নিচে কত হবে বলো তো? নিচে 100 হবে। কেন? কারণ এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে। 100 আর 100 কেটে দাও, 5 দিয়ে এটাকে কাটো, 5 25-এ 125। তাহলে কত পেলাম বন্ধুরা? 25%। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? 16 লিটার 1000 লিটারের শতকরা কত? তাহলে লিখব 16 লিটার 1000 লিটারের শতকরা। শতকরা, আচ্ছা, 1000 লিটারের 16 লিটার, এর শতকরা কত? তাই 100 দিয়ে গুণ। এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, এখানে থাকলো কত? 16, আর এখানে থাকলো কত? 10, তাই না? তো 2 দিয়ে কাটি, 8 দুগুণা 16, 5 দুগুণা 10, তাহলে উপরে কত থাকলো? 8, আর নিচে কত? 5। 5 দিয়ে 8কে ভাগ করো, 5 চৌকো 5, 3, তাহলে 3 যাবে উপরে, 5 আসবে নিচে। তাহলে কত পেলাম? 1/3/5%। তো দেখো বন্ধুরা, এই অঙ্কটা তোমরা এভাবে উত্তরটা রাখতে পারো, এভাবে রাখলেও চলবে। তো তোমরা এভাবেও করতে পারো। দেখো এখানে উপরে কত আছে? 8, আর নিচে কত? 5। তো এটাকে যদি আমরা এভাবে মিশ্র ভগ্নাংশ না করে যদি আমরা ভাগ করি, মানে দশমিক ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে দেখো কি হবে? 5 চৌকো 5, থাকবে কত? 3, দশমিকের জন্য 0, 5 6 30। তাহলে কত পাচ্ছি? 1.6%। তো তোমরা যদি উত্তরটা দশমিকে রাখো তবু চলবে, আর তোমরা যদি এভাবে মিশ্র ভগ্নাংশে রাখো তবু চলবে, বুঝলে? এবার 2 অঙ্কটা কি আছে? একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, মানে 5 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে? তো দেখো 5 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। ধরে নাও তোমাদের বাড়িতে 5টা জানলা আছে, 5টা জানলার মধ্যে একটা জানলা রং করা হয়েছে। তাহলে তোমরা বলো তো 5টা জানলার মধ্যে কয়টা জানালা এখনও রং করা বাকি আছে? 4টা জানালা, তাই না? তো 5 ভাগের 4 ভাগ কিন্তু এখনও রং করা বাকি আছে। এবার শতকরায় বের করতে হবে কত অংশ বাকি আছে, সেটা বের করার পর তার শতকরা বের করতে হবে, বুঝলে? তো দেখো, তো লিখব বাড়ির রং করা হয়েছে। তো বাড়ির রং করা হয়েছে কত? 1/5 অংশ, তাই না? তো ধরি মোট কত অংশ? মোট 1 অংশ, তোমরা জানো, মোট 1 অংশ। তাহলে লিখব যে সুতরাং রং করা বাকি আছে, রং করা বাকি আছে। তাহলে মোট হচ্ছে 1 অংশ মাইনাস 1/5, এত অংশ। কেন বিয়োগ করলাম? কারণ মোট 1 অংশ, তো এত অংশ যেহেতু রং করা হয়েছে তাহলে মোটের সাথে বিয়োগ করে দিতে হবে, তাই না? তো দেখো 5 চৌকো 5 বিয়োগ 1, নিচে 5, তাহলে বিয়োগ করলে কত হবে? 4/5 অংশ। এত অংশ রং করা বাকি আছে। এবার 5 ভাগের 4 ভাগ যেহেতু রং করা বাকি আছে, তো এটাকে আমরা যদি শতকরায় নিয়ে আসি, যে 100 ভাগের কত ভাগ রং করা বাকি আছে, যে শতকরা রং করা বাকি আছে, রং করা বাকি আছে, তো কি করব? 4/5কে 100 দিয়ে গুণ করব, 5 20 100, তার মানে 4 20 80%।
তো যখনই তোমরা শতকরা বের করবে তখনই কিন্তু অবশ্যই এখানে পার্সেন্ট ব্যবহার করবে। 80% মানে 100 ভাগের 80 ভাগ এখনও রং করা বাকি আছে। দেখো 3 নম্বর অঙ্কটা কী আছে, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তো দেখো মোট ছাত্র আর ছাত্রী মিলে মানে ছেলে আর মেয়ে মিলে 60 জন, ঠিক আছে। তো তার মধ্যে 30% ছাত্রী, তার মানে মেয়ে 30% মেয়ে, আর কতজন ছেলে মানে কতজন ছাত্র আছে সেটা বের করতে হবে। তো দেখো তাহলে লিখব শ্রেণীর মোট ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী কতজন, শ্রেণীর মোট ছাত্রছাত্রী হচ্ছে 60 জন, ঠিক আছে। এবার কত পার্সেন্ট ছাত্রী, 30% ছাত্রী, তাহলে ছাত্রী 30%, তাহলে লিখব সুতরাং শ্রেণীতে মোট ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা, তো দেখো 60 জনের 30%, তাহলে 60 ইন্টু 30% মানে হচ্ছে 100 ভাগের 30 ভাগ, 0 0 কাটো 0 0 কাটো, কত 3 6 18 জন, তাহলে শ্রেণীতে মোট ছাত্রী সংখ্যা কত 18 জন। তাহলে লিখব সুতরাং ছাত্র সংখ্যা, তো দেখো ছাত্র সংখ্যা কতজন হবে, মোট হচ্ছে 60 জন, তার মধ্যে যদি 18 জন ছাত্রী হয় তাহলে ছাত্র সংখ্যা কত হবে 42 জন, তাই না, কতজন হবে 42 জন। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%, ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। তো দেখো মিশ্র সার কত কিগ্রা, মিশ্র সার হচ্ছে তোমার 120 কিগ্রা, 120 কিগ্রা, ঠিক আছে। এবার কি বলছে ইউরিয়ার পরিমাণ 60%, তাহলে লিখব ইউরিয়ার পরিমাণ কত পার্সেন্ট, 60%, 60% বলতে এই 120 কিগ্রার 60%, তাহলে 120 ইন্টু 60% মানে হচ্ছে 100 ভাগের 60 ভাগ, 0 0 কাটো 0 0 কাটো, 6 12 72 কিগ্রা, তাহলে ইউরিয়ার পরিমাণ কত পেলাম 72 কিগ্রা। এবার পটাশ 40%, তাই না, তাহলে লিখব পটাশের পরিমাণ, পটাশের পরিমাণ, আচ্ছা মোট হচ্ছে 120 কিগ্রা আর পটাশ কত 40%, তাহলে 120 ইন্টু 40% মানে হচ্ছে 100 ভাগের 40 ভাগ, 0 0 0 0 কাটা, 4 12 48 কিগ্রা। 5 নম্বর অঙ্কটা কী আছে, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, তার মানে দাম কত বেড়েছে 2 টাকা বেড়েছে, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে, মানে 10 টাকায় যদি 2 টাকা বাড়ে তাহলে 100 টাকায় কত টাকা বেড়েছে সেটাই হচ্ছে শতকরা, বুঝলে। তো দেখো খাতার দাম ছিল, খাতার দাম ছিল কত 10 টাকা, এখন খাতার দাম, এখন খাতার দাম কত টাকা 12 টাকা, তা লিখব সুতরাং খাতার দাম বেড়েছে, খাতার দাম বেড়েছে, তাহলে খাতার দাম কত টাকা বেড়েছে বন্ধুরা, তোমরা নিজে মনে করো কত টাকা বেড়েছে, 2 টাকা বেড়েছে, তাই না। খাতার দাম ছিল 10 টাকা আর এখন খাতার দাম 12 টাকা, তাহলে খাতার দাম বেড়েছে 2 টাকা, তাহলে লিখব সুতরাং শতকরা খাতার দাম বেড়েছে, খাতার দাম বেড়েছে। তো দেখো শতকরা মানে খাতার দাম ছিল 10 টাকা, 10 টাকায় বেড়েছে 2 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা বাড়বে এটাই হচ্ছে শতকরা, বুঝলে। তাহলে 10 10 কত হয় 100,
তার মানে 10 দুগুণা 20%। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়, বাস ভাড়া শতকরা কত বেড়েছে। 5 নম্বর অঙ্ক আর 6 নম্বর অঙ্ক কিন্তু সেম অঙ্ক, তাই না? এখানে বাস ভাড়া আর এখানে হচ্ছে খাতার দাম। তো দেখো বাস ভাড়া কত ছিল, বাস ভাড়া ছিল কত, 4 টাকা, তাই না? আর এখন বাস ভাড়া কত, এখন বাস ভাড়া কত, 6 টাকা। এখন বাস ভাড়া হচ্ছে 6 টাকা, তাই না? তাহলে সুতরাং বাস ভাড়া বেড়েছে, বাস ভাড়া বেড়েছে। কত টাকা বেড়েছে বন্ধুরা, কত টাকা বেড়েছে, 2 টাকা বেড়েছে, তাই না? 2 টাকা। তাহলে কি লিখব, সুতরাং শতকরা বাস ভাড়া বেড়েছে, শতকরা বাস ভাড়া বেড়েছে। তো দেখো বাস ভাড়া ছিল কয় টাকা, 4 টাকা, 4 টাকায় বেড়েছে কয় টাকা, 2 টাকা। তাহলে বাস ভাড়া যদি 100 টাকা হতো তাহলে 100 টাকায় কত টাকা বাড়বে, সেটাই শতকরা, বুঝলে? তাহলে দেখো 4 25 100 কত হলো, 2 25 50, 50%। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, এখন চিনির দাম শতকরা কত বেড়েছে। মানে আগে যে পরিমাণ চিনি কিনতো সেই পরিমাণ চিনির দাম ছিল 125 টাকা, এখন সেম ওই পরিমাণ চিনির মূল্য হয়েছে 150 টাকা। তাহলে চিনির দাম শতকরা কত বেড়েছে, মানে 100 টাকায় কত টাকা বেড়েছে সেটা বের করতে হবে। তাহলে লিখব বর্তমানে চিনির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। দেখো 150 টাকা বিয়োগ 125 টাকা, তাহলে বর্তমানে চিনির দাম বেড়েছে কত বন্ধুরা, 25 টাকা। কারণ 125 টাকায় যে পরিমাণ চিনি পাওয়া যেত সেই পরিমাণ চিনি এখন পাওয়া যায় 150 টাকায়, তাহলে 25 টাকা চিনির দাম বেড়েছে। তাহলে লিখব সুতরাং শতকরা চিনির দাম বেড়েছে, শতকরা চিনির দাম বেড়েছে। তো দেখো 125 টাকায় বেড়েছে 25 টাকা, তাই না? 125 টাকা ছিল, তো 125 টাকায় কয় টাকা বেড়েছে, 25 টাকা বেড়েছে। তাহলে 100 টাকায় কত টাকা বাড়বে সেটাই হচ্ছে শতকরা। তো দেখো 5 25 125, আর 5 20 কত, 100, তাহলে কত পেলাম বন্ধুরা, 20%। 8 নম্বর অঙ্কটা কী আছে, রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে মানে ওই একদিনে 65টা অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে। প্রথমে এই উত্তরটা বের করতে হবে, তারপর বলেছে শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। তার মানে এখানে দুটো উত্তর বের করতে হবে। তো দেখো রোজিনা করেছে 90টি অঙ্ক, তাই না? তাহলে লিখব রোজিনা একদিনে করেছে 90টি অঙ্ক, তাহলে লিখব শেফালি একদিনে করেছে কয়টি অঙ্ক, 65টি অঙ্ক, তাই না? তাহলে এখানে লক্ষ্য করো কি বলেছে, যে রোজিনা শেফালির থেকে কত বেশি অঙ্ক করেছে। তো দেখো তো রোজিনা কত বেশি অঙ্ক করেছে, কি করতে হবে, শেফালির অঙ্ক আর রোজিনার অঙ্ক বিয়োগ করতে হবে, তাই না? তাহলে লিখব রোজিনা অঙ্ক বেশি করেছে, রোজিনা অঙ্ক বেশি করেছে কি, 90 বিয়োগ 65, এতটি কত হচ্ছে, 5 থেকে 10 5, 7 7 থেকে 9 2, 25টি।
তাহলে রোজিনা অঙ্ক বেশি করেছে কয়টি? 25টি। এবার লিখব রোজিনা শেফালির থেকে শতকরা বেশি অঙ্ক করেছে। তো দেখো রোজিনা কয়টি অঙ্ক বেশি করেছে? 25টা। কয়টা অঙ্কের মধ্যে? 65টা অঙ্কের মধ্যে। মানে শেফালি কয়টা? এই যে বলেছে না শেফালির থেকে, তো দেখো শেফালি করেছে 65টা, শেফালির থেকে ও বেশি করেছে কয়টা? 25টা। তাহলে 65টার মধ্য থেকে যদি 25টা বেশি করে তাহলে 100টার মধ্য থেকে কয়টা করবে? এটাই হচ্ছে তোমার শতকরা। তো দেখো 5 দিয়ে 5 5 25, 5 13 65। এবার কিন্তু আর কাটাকাটি করা যাবে না। তাহলে এবার কি করতে হবে বন্ধুরা? এবার গুণ করতে হবে। কত হবে এটা? 500 আর নিচে কত? 13। আচ্ছা 13 দিয়ে রাফে ভাগ করি, ঠিক আছে? তোমরা এখানেও ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। 4 13 52, তাহলে 3 13 39, 9 থেকে 10 1, 4 4 থেকে 5 1, এবার এখান থেকে 0, তাহলে 8 13 104, 3 8 24, হাতে 2, হ্যাঁ 8 8 9 10, 4 থেকে 10 6, 6 যাবে উপরে 13 নিচে, কত পেলাম? 38.6/13%। শেফালি রোজিনার থেকে অঙ্ক কম করেছে। তো শেফালি রোজিনার থেকে অঙ্ক কম করেছে। তো দেখো শেফালি কয়টি অঙ্ক কম করেছে? শেফালি অঙ্ক কম করেছে কয়টা? 25টা। এ বলছে শেফালি রোজিনার থেকে অঙ্ক কম করেছে, আর রোজিনা কতগুলো অঙ্ক করেছে? 90টা। এই 90টার মধ্য থেকে সে 25টা কম করেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। শেফালি রোজিনার থেকে অঙ্ক কম করেছে। শেফালি অঙ্ক কম করেছে কয়টা? 25টা। শেফালি রোজিনার থেকে, রোজিনা কয়টা করেছে? 90টা। মানে 90টায় ও করেছে 65টা, 25টা কম করেছে। মানে 90টা অঙ্কের মধ্যে 25টা অঙ্ক কম করেছে। তাহলে 100টার মধ্যে কয়টা কম করবে? তাহলে 0 0। এবার থাকলো কি বন্ধুরা? এখানে 25 আর এখানে 10, তাহলে এটা কত হবে? 250, আর নিচে থাকলো 9। আচ্ছা 9 দিয়ে 250কে এখানেই ভাগ করছি। আর 3 লং 27, তাহলে 9 2 গুণ 18, 8 থেকে 15 7 আর 0 70, 7 লং 63, 8 লং 72, তাহলে 7 লং 63। থাকলো কত এখানে? 7। তাহলে 7টা উপরে যাবে, 9টা নিচে থাকবে। তাহলে কত পেলাম বন্ধুরা? 27.7/9%। এটাই হলো উত্তর। 9 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? সুভাষবাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? তো এখানে লক্ষ্য করো, এই অঙ্কটা যদি আমরা এক্স ধরে করি তাহলে অঙ্কটা কিন্তু খুব ছোট হবে। তো দেখো কিভাবে করব। সুভাষবাবুর মাসিক আয় কত সেটা বের করতে হবে। তাহলে লিখব ধরি সুভাষবাবুর মাসিক আয়, সুভাষবাবুর মাসিক আয় কি? এক্স টাকা। তো আমি কি ধরলাম? সুভাষবাবুর মাসিক আয় এক্স টাকা। তাহলে লিখব শর্তানুসারে, কি বলছে? মাসিক আয়ের 66.2/3%। মাসিক আয় কত? এক্স টাকা। তো এক্স টাকার 66.2/3% খরচ করেন, ঠিক আছে? দেখো সুভাষবাবুর মাসিক আয় কি ধরলাম? এক্স টাকা। তো কি বলেছে? যে সুভাষবাবু তার মাসিক আয়ের 66.2/3%, দেখো মাসিক আয় এক্স টাকা, তার 66.2/3% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন, তার মানে এই মাসিক আয়ের এত পার্সেন্টই হচ্ছে কত টাকা বলো তো? 3250 টাকা। বুঝলে? এই যে মাসিক আয় এক্স টাকা, এক্স টাকার এত পার্সেন্ট হচ্ছে এত টাকা, 3250 টাকা। বুঝলে? তো দেখো
তাহলে এক্স গুণন এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে কত হবে? 3 6 18, 3 6 18 একে 19, মানে 198 আর 2, তাহলে কত হচ্ছে? 200। 200/3। আর এই যে পার্সেন্ট আছে, পার্সেন্টের জন্য নিচে কত? 100, সমান সমান 3250। বা এক্স গুণন, দেখো 200 আর নিচে কত? 100 ইন্টু কত? 3, সমান সমান 3250। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই 3টা কেন নিচে আসলো? তোমাদের পরে বলছি কেন নিচে আসলো। বা এক্স গুণন, এটা কাটাকাটি করে দাও, তাহলে উপরে থাকলো কত? 2, নিচে 3, সমান সমান 3250। বা এক্স সমান সমান এই পাশের গুণ সংখ্যা যদি এই পাশে আসে তাহলে কি হয় জানো? ভাগ হয়। ঠিক আছে, কি হবে? ভাগ। ভাগ 2/3। এক্স সমান সমান 3250, ভাগকে গুণ বানাও, 3 উপরে নিচে 2। তো মনে রাখবে বাঁ পাশের গুণ সংখ্যা ডান পাশে গেলে সেটা কি হয়? ভাগ হয়। তো কাটাকাটি করো, 2 ষোলং 32, ঠিক আছে, আর 2 দুগুণা 4, থাকলো 10, 5 দুগুণা 10, কত পেলাম বন্ধুরা? 1625। উপরে কত আছে? 3। এবার 3-এর সাথে এটা গুণ করব, তাহলে x সমান সমান 3 5 15 5 হাতের 1, 3 দুগুণা 6 একে 7, 3 6 18 8 হাতের 1, 3 অঙ্ক 3 একে 4, কত পেলাম? 4875। তাহলে x এর মান কত পেলাম? 4875। তাহলে লিখব সুতরাং সুভাষবাবুর মাসিক আয়, সুভাষবাবুর মাসিক আয় 4875 টাকা। তো দেখো এখানে এই 3টা কেন নিচে আসলো? দেখো এই যে 200/3 আর এই যে দাগটা আছে এটা মানে ভাগ, তাহলে 200/3 ভাগ 100, তাই না? তো 100 নিচে কিছু নেই, 1 আছে। তো 200/3 ভাগকে গুণ বানাও, উপরে 1 নিচে 100। তো দেখো 3 আর 100 নিচে থাকলো, থাকলো কি থাকলো না? তাহলে কত হবে? 300। বুঝলে? আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করবে।